সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহীন। হত্যা, বিস্ফোরণ, মব সন্ত্রাস আর অবৈধ অস্ত্রের ব্যবহার নির্বাচন সামনে রেখে একের পর এক ঘটনা নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করেছে। স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনাকে সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের দাবি, যারা নির্বাচন চায় না তারাই এই খুনের নেপথ্যে। সংঘাতের পাশাপাশি রাজনীতিবিদদের বিতর্কিত মন্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে। নির্বাচনের আগে এই অস্থিতিশীল পরিবেশ কি সুষ্ঠু নির্বাচনের অন্তরায়? সমকালীন রাজনীতির নিয়ে আজকের সম্পাদকীয় শঙ্কিত রাজনীতি। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর নাহরিন ইসলাম খান, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য, জামাত ইসলামী। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। শুরুতে জানিয়ে দিব আমাদের আজকের প্রধান শিরোনামগুলো। মুসাব্বির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, খুনের পেছনে নির্বাচন বিরোধীদের সন্দেহ বিএনপির। পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান, 2 নয় কিলিং মিশনে অংশ নেয় 3 জন। গুলশান কার্যালয়ে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। চেয়ারম্যান ঘোষণা করা হতে পারে তারেক রহমানকে। সাক্ষাৎ করলেন পাকিস্তান ও জার্মানির রাষ্ট্রদূত। পাবনা 1 ও 2 আসনে নির্বাচনের কার্যক্রম স্থগিত করল ইসি। শেষ হলো প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন। কাল থেকে 9 দিন চলবে আপিল নিষ্পত্তির শুনানি। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইসলামী ছাত্র আন্দোলনের। সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ। এবং বিক্ষোভে উত্তাল ইরানে, এবার খামেনির পদত্যাগ দাবি। সহিংসতায় নিহত বেড়ে 45। ট্রাম্পের হয়ে কাজ করছেন আন্দোলনকারীরা, অভিযোগ সর্বোচ্চ ধর্মীয় নেতার। দর্শক, আজকে সম্পাদকীয় শুরু করতে যাচ্ছি যে শঙ্কিত রাজনীতির বিষয়টি নিয়ে। সেটি হচ্ছে যে কয়েকদিন ধরে বেশ কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং হত্যার ঘটনা ঘটেছে। বিশেষ করে ওসমান হাদির হত্যার পরপর 1 মাস যেতে না যেতেই আরেকজন স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে হত্যা করা হয়েছে গতকাল, পরশুদিন। সেই ঘটনাগুলি আসলে আতঙ্ক বাড়াচ্ছে এবং নির্বাচনকে সামনে রেখে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রাজনীতিতে কোনো প্রভাব ফেলছে কিনা, সেসব বিষয় নিয়ে আমাদের আলোচকদের সাথে কথা বলবো। আমাদের অতিথি যারা রয়েছেন, প্রথমে যেতে চাই আমরা নাহরিন ইসলাম, যিনি একটু বলবেন আমাকে যে ওসমান হাদির যে পরে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা এবং শরীয়তপুরে বোমা বিস্ফোরণ, মুন্সিগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এর মধ্যে আতঙ্ক বাড়ছে কিনা? সামনে তো নির্বাচন, আর মাত্র 1 মাস বাকি আছে। ধন্যবাদ। প্রত্যেকটা ঘটনায় অত্যন্ত হৃদয় বিদারক এবং আতঙ্ক তো বাড়ারই কথা, কারণ একটা সোসাইটিতে যখন খুন হবে, বোমা বিস্ফোরণ হবে, আতঙ্ক তো হবেই। তবে এটাও আমাদের মনে রাখার কথা যে বাংলাদেশ কি এমন কোনো বছর, এমন কোনো মাস, এমন কোনো দিন কাটিয়েছে বাংলাদেশ যখন থেকে জন্ম নিয়েছে যে এই ধরনের ঘটনা ঘটেনি। তার মানে হচ্ছে কি, আমাদের এটা কোনো নতুন ঘটনা না, এটি বাংলাদেশে ঘটে। তবে এই মুহূর্তে আতঙ্কটা হচ্ছে ওই জায়গায় যখন আপনি দেখবেন ঠিক 1 মাস পরে ইলেকশন, তখন তো এটা আতঙ্কের বিষয় হয়েই দাঁড়ায়। যেমন আজকে আপনি অনেক রাজনৈতিক দলের বক্তব্য শুনবেন, তারা কিন্তু সরাসরি একজন বলছেন যে সরকারকে বিতর্কিত করার চেষ্টা, আরেকজন বলছেন যে এটা আসলে নির্বাচন যারা চায় না তাদের কার্যকলাপ। আসলে বিষয়গুলো তো তাই। যদি মানে এখনকার প্রেক্ষাপটটা, যে আমি প্রথম থেকে বললাম না যে বাংলাদেশ তো কোনো স্বর্গরাজ্য ছিল না, সবসময় হয়েছে। কিন্তু এখন যেটা বিষয় হয়েছে, গত 1.5 বছরে যে স্বপ্ন বুকে নিয়ে আমরা নতুন করে শুরু করতে চেয়েছিলাম, সেখানে আসলে আমরা কখনোই ভাবতে পারিনি যে হাদি মরে যেতে পারে, এভাবে তাকে মেরে ফেলা হতে পারে, অথবা ভাবতে পারিনি যে বোমা বিস্ফোরণ হবে। আমরা আসলে আকাঙ্ক্ষার জায়গাটা এত বড় করে ফেলেছিলাম, সেই জায়গা থেকে এগুলো মানতে আমাদের কষ্ট হচ্ছে। তবে এই কথা আমি এখন পর্যন্ত মনে করি এবং বিশ্বাস করি যে নির্বাচন যারা চায় না তারাই আসলে চাচ্ছেন যে এক ধরনের আতঙ্ক তৈরি করতে। এবং এই আতঙ্কটা তৈরি করলে কি হবে বলেন? এখনও কিন্তু দেখুন, নির্বাচনের আর কয়েক সপ্তাহ বাকি। এরপরও কিন্তু ওই যে 1 বছর আগেও যে প্রশ্ন করতো যে নির্বাচন কি হবে,
এই প্রশ্ন কিন্তু এখনো করছে। তার মানে আমি মনে করি যে এটি সরকারের একটি ব্যর্থতা, যে সরকার এখন পর্যন্ত এই জনমনে এই শান্তিটি এনে দিতে পারেনি বা স্বস্তিটি আনতে পারেনি, যেখানে একজন জনগণ নিশ্চিন্তে মনে করতে পারে যে 12 তারিখ ইলেকশন হচ্ছে। এবং এই কারণেই কিন্তু এই প্রশ্নগুলো আসে। তার মানে এটি একটি বিষয়। এবং আরেকটা হচ্ছে যেটা আসলে কারা করছে, কারা কারা করছেন তারা আমরা জানি যে কারা করছেন, যে যারা নির্বাচনকে ভয় পান, যারা অনেক সময় অনেক কিছু বিক্রি করে নির্বাচনের মানে ফলটা তাদের দিকে আনতে চায়। যেমন ধরেন আপনার বেহেস্তের টিকিট অথবা মানে এ ধরনের অনেক কিছু, যারা সবসময় একটা জরিপের ফলাফলের ভিত্তিতে থাকেন, যারা অলওয়েজ একটা বড় বাহিনী লালন পালন করে, যারা মিডিয়াতে দেখেন যে তাদের দিকে আসলে মানে এমনভাবে সোশ্যাল মিডিয়াতে কথা হয় যে তারা ইলেকশনে জিতেই যাচ্ছেন, এই ধরনের একটা কেমোফ্লেজ অর এই ধরনের একটা স্বপ্নের জগতে বাস করেন। তারা কিন্তু যখন রিয়ালিটিটা ফেস করেন, তারা এখন বুঝতে পারেন যে ইলেকশন হলে হয়তো অনেক কিছু অন্যরকম হবে। এই কারণে ইলেকশনকে পিছিয়ে দেয়া অথবা ইলেকশন হওয়ার পরে সরকারটা কেমন হবে, বিরোধী দল থাকবে আর সরকারি দল থাকবে অথবা জাতীয় সরকার হবে কিনা, এরকম প্রশ্ন আনতে পারে। তো আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের এই অস্থিতিশীল হওয়ার দরকার ছিল না। এটি হচ্ছেই ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, অথবা এমন কিছু মানুষ আছে না যে যারা এখন পর্যন্ত ডিসিশন নিতে পারেননি যে তারা ভোট দিতে যাবেন কিনা, তাদের মধ্যে এক ধরনের একটা ভীতি তৈরি করা যে ভোটটাকে আমি আসলে দিতে যাব কিনা। তো এটা পুরো পরিস্থিতিকে ঘোলাটে করার এক ধরনের চেষ্টা। বাবা, আপনি যেটা বলছিলেন যে আসলে দায়িত্ব রয়েছে সরকারের, আপনি বলছেন, আমি এই প্রশ্নটা করতে যাচ্ছিলাম। কিন্তু একটা বিষয় যে নির্বাচনের আগেই যে এই পরিস্থিতি তৈরি হলো, শুধু কি সরকারের দায় রয়েছে না রাজনৈতিক দলগুলোর দায় রয়েছে? কারণ আমরা দেখেছি গত 15 মাসে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা ধরনের মতবিরোধ আমরা দেখেছিলাম, অনেকে অনেকের উপর আস্থা রাখতে পারছে না। এটা 5 তারিখে একটা ঐক্যবদ্ধভাবে জুলাই আন্দোলন হলো, 5 তারিখে একটা পট পরিবর্তন হলো এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছিলেন, বলছিলেন আপনি স্বপ্নের কথা। তারপরে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিভেদ বা বিরোধিতার কারণেও কি এই সুযোগগুলো তৈরি হচ্ছে না, যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আজকে যে ঘটনা ঘটছে? অবশ্যই। মানে এটা তো শুধু খালি সরকারকে দোষ দিলে হবে না। সরকারের সাথে সাথে রাজনৈতিক দলদেরও একটা বড় ভূমিকা আছে। এবং আপনি দেখেন একটা নতুন দল হয়েছিল না, মানে হয়েছিল বলেই এখন বলতে হচ্ছে একটু মানে পাস্ট টেন্সে। দেখেন সেই দলটার প্রতি কিন্তু সবার একটা আকাঙ্ক্ষা ছিল, সেটি ভেঙে চুরে চুরমার হয়ে গেল, তাই না? তার মানে এটা যে মানে শুধুমাত্র পুরানো দলগুলো, জামাতে ইসলামী বলেন, বিএনপি বলেন বা অন্য, অথবা যে দলটি পালিয়ে চলে গেছেন যে দলের নেতা, তাদের কথা বলবেন তা কিন্তু না। মানে আমরা যারা নতুনরা আসছি তাদের ভেতর তাদেরও তো দায়িত্ব আছে। এবং এটা যে শুধু খালি সরকারি দলের দায়িত্ব অথবা রাজনৈতিক দলের দায়িত্ব তা না। ব্যক্তি হিসেবে, ব্যক্তি মানুষ হিসেবে, সমাজের একজন নাগরিক হিসেবে আমার এবং আপনারও তো দায়িত্ব আছে, তাই না? তাহলে আমরা কোন জায়গাটাতেই করছি? এখন সরকারের দিকে মানুষ আসলে অঙ্গুলিটি তুলে কেন? কারণ আপনি কিছু ঘটনাগুলো যদি দেখেন, যেমন মোটা দাগে যদি হাদি যেদিন মারা গেলেন, হ্যাঁ, তারপরে যে ঘটনাগুলো হলো, যেমন সংবাদপত্র বা এগুলো বললেও আবার আপনাকে কোনো দেশের বলবেন যে ভারতের দালালি করছেন বা এইগুলো, এই ট্যাগিংগুলো তো এখন পর্যন্ত হয়। তো তখন যখন আপনি দেখেছেন যে বিল্ডিং ভাঙা হচ্ছে না, সরকার যখন, আমি বিশ্বাস করি যে এই ধরনের মব সরকার ইচ্ছা করলেই বন্ধ করতে পারেন। এখন ইচ্ছার ঘাটতি না ক্যাপাসিটি না কোনটা, মানে এটা নিয়ে তো প্রশ্ন জনমনে সাধারণ মানুষের তোলে। আবার রাজনৈতিক দলগুলো দেখেন যে তারা মানে যে একবারে ইনক্লুসিভনেস বা ইনক্লুসিভিটি নিয়ে কথা বলে রাজনীতিতে গত 1.5 বছর আমরা থেকেছি, সেটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। বিশ্বাসের জায়গাটা নড়বড় হয়ে গেছে। তাহলে এই দায়িত্ব তো শুধু খালি সরকারেরই একার না, কিন্তু আমাদের সবার ছিল দায়িত্ব, তাই এবং রাজনৈতিক দলেরও আছে। এবং আমি মোটা দাগে মনে করি যে এখন পর্যন্ত যত বড় বড় দলগুলো আছে তাদের এই দায়িত্ব আছে। এখনো সময় ফুরিয়ে যায়নি যে এই বিশ্বাসটা স্থাপন করা। আমি মনে করি 3 সপ্তাহ 4 সপ্তাহ অনেক সময়। সো ইচ্ছা করলে এই স্টেবিলিটিটা সোসাইটিতে মানে রাজনৈতিক দলগুলো আনতে পারে। যে অ্যাডভোকেট আতিকুর রহমান, জামাত নেতা, আপনি একটু আমাকে বলবেন যে আপা যেটা বলছিলেন যে সরকারের শুধু একা দায়িত্ব না, মানে দায়ভার নেই, এখানে রাজনৈতিক দলগুলোকে দায়ভার রয়েছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এবং সামনে নির্বাচন এবং রাজনীতিতে এমন ধরনের ঘটনা আসলে তারা কখনোই প্রত্যাশা করেননি যে নতুন বাংলাদেশে, কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে কীভাবে আপনি দেখছেন, আপনার দল কীভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং দেশবাসী যারা শুনছেন, সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম। দেখুন, আমাদের জাতীয় ইলেকশনের আর মাত্র মাসাধিক কালের থেকে কিছুদিন সময় আমাদের 1 মাস 2 দিন আছে। 1 মাস 2 দিন সময় আমাদের আছে। আমরা রাজনৈতিক দলগুলো বরাবরই
আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করে এসেছি যে দেশে নির্বাচনে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য। আমরা বারবার বলার পর কিংবা বিভিন্ন জায়গা থেকে বলার পরও কিন্তু আমরা দেখলাম আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে এখনও উন্নত হচ্ছে না। বিশেষ করে নির্বাচনী তফসিল ঘোষণার পরের দিন থেকে শুরু হয়েছে হত্যাকাণ্ড এবং সর্বশেষ মুসাব্বির হত্যাকাণ্ড ঘটনা আমরা সেখানে দেখলাম। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে আসামিরা মানে মানে তাদেরকে গুলি করে মেরে ফেলতেছেন, ফুটেজ দেখা যাচ্ছে স্পষ্ট কারা সেখানে। এরপরও কিন্তু সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতা আনার যেই দিকটি সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। মুসাব্বির হত্যায় গত 3 দিন এখনো কেউ গ্রেফতার হয়নি। এবং বিশেষ হাদি করে হত্যায় মূল আসামি শরীফ গ্রেফতার হয়নি, ওসমান ভারতে হাদি পালিয়ে মূল গেছে বলে আসামি অভিযোগ। পালিয়ে তো গিয়েছেন এবং তাকে কোনো খবরে নেই। এবং সর্বশেষে একটা কথা বললেন অমুক মানে জড়িত আছেন, সেটাও বিশ্বাসযোগ্য আসলে কারো কাছে মনে হয়নি। এটি বলতে হবে আমাদের এক ধরনের ব্যর্থতা আইন শৃঙ্খলা বাহিনীর, আমরা বলি সরকারেরও ব্যর্থতা। একটা জাতীয় নির্বাচনের পূর্বে দেশের মানুষ সংখ্যামুক্ত না হতে পারে, তাহলে উৎসবের পরিবেশ সেখানে কীভাবে তৈরি হবে? আমরা মনে করছি এই সন্ত্রাসী কার্যক্রমের কারণে যে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হওয়ার কথা ছিল, দীর্ঘ সময় পরে আমাদের একটা ইলেকশন আমরা যাচ্ছি এবং যেখানে আশা করছি যে ইলেকশনটা আমাদের সুষ্ঠু হবে, সেখানে এই উৎসবমুখর পরিবেশটা ব্যাহত হচ্ছে মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির কারণে। এক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলো তো বরাবরই আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। এখন সন্ত্রাসী গ্রেপ্তারের কাজ তো আর রাজনৈতিক দলের না, এটা নির্ভর করে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে কেন যেন, আমি বিভিন্ন শোতে বলি, আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশ চাচ্ছেন না যে দেশের পরিস্থিতি উন্নত হোক। এটি কেন বলছিলাম? যারা এখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন, আপনি 5ই আগস্টের এই পরিবর্তনের পরে উপরে আপনি কিছু জায়গায় পরিবর্তন এনেছেন, কিন্তু যারা এসআই আছেন, যারা কনস্টেবল আছেন, যাদের মূল কাজ থেকে তদন্ত করার, এর বড় অংশ কিন্তু এখনও আওয়ামী ফ্যাসিবাদের আমলে নিয়োগ পাওয়া দলীয় কোটায়, এবং যার জন্য সরকার হয়তো অনেক সময় কমান্ড করেন। এই কমান্ডগুলো যেভাবে তাদেরকে মাঠে ময়দানে সক্রিয় থেকে তাদের বিভিন্ন দিকগুলোকে ব্যবহার করে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার কথা ছিল, সেই কাজটা এখন আসলে মাঠ পর্যায়ে সেভাবে হচ্ছে না। আমি আরও বলি, দেখুন, যখন আমরা আওয়ামী লীগের আমলে ছিলাম, কোনো একটা ঘটনা ঘটলে মুহূর্তের মধ্যেই সেখানে তারা আমাদের গ্রেপ্তার করে ফেলতো। এখন দেখলাম যে ঘটনা ঘটে যায়, দিনের পর দিন চলে যায়, কিন্তু সেখানে আসামি গ্রেপ্তার ক্ষেত্রে আমি বলবো আইন শৃঙ্খলা বাহিনীর আন্তরিকতার ঘাটতি আছে। যদি তারা সক্রিয় থাকেন, চেষ্টা করেন, অবশ্যই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। দেখুন, এখানে যেটি আমরা বলি যে এই কাণ্ডগুলো কারা করছেন, এখন এখানে কথা আসতো যে নির্বাচন আসলে কারা চাচ্ছেন না। আমার সহ আলোচক মূল জায়গায় আসলে হিট করেননি। এই নির্বাচনে কারা নেই, মূলত যারা জোরপূর্বক দীর্ঘ সময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না এবং তারা এখন পলাতক শক্তি। তাদের হাতে বিপুল অস্ত্র আছে, টাকা আছে। আমরা দেখলাম যে যে মামলাগুলো হয়েছে, সেই মামলা এজাহারভুক্ত অনেক আসামি এখনও গ্রেপ্তার হয় নাই, অবৈধ অস্ত্র উদ্ধার হয় নাই, সন্ত্রাসী গ্রেপ্তার হয় নাই। যার জন্য আসলে এই সুযোগটা কাজে লাগিয়ে জনগণের মধ্যে একটা মানে আতঙ্কের পরিবেশ তারা তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন। আমরা মনে করি এটি তারা আরও হয়তো করতে পারেন, কিন্তু বাংলাদেশের নির্বাচনকে বন্ডুল করার যে মানসিকতা, এটা কখনো সফল হবে না। আর আমরা বাংলাদেশ জামাত ইসলামী বরাবরই আমরা নির্বাচনের একটা পরিবেশ তৈরি করার পক্ষে। দেখুন, আমরা অবশ্যই বলি যে বাংলাদেশের ইলেকশনটা সুষ্ঠু হতে হবে, কিন্তু আমরা কেন যেন দেখি ইদানিং সমকালে যে জনগণকে জনমতকে ভিন্ন দিকে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে। বিশেষ করে আমরা এখনও পর্যন্ত জামাত ইসলামী আমাদের জায়গা থেকে মূল্যায়ন হচ্ছে, এখনও লেভেল প্লেইং ফিল্ড কিন্তু আমরা পাচ্ছি না। আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরপেক্ষতা আমরা আশা করি, জনগণ আশা করে, সেই নিরপেক্ষতা কিন্তু এখনও তারা প্রমাণ করতে পারেনি। এবং আমরা বলি যে জনাব তারেক রহমান যখন থেকে দেশে এসেছেন, তখন থেকে কেন যেন আইন শৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান আমরা লক্ষ্য করছি, তারা ইলেকশনের পূর্বেই একটা দলের প্রধানকে তারা এমনভাবে প্রোটোকল দিচ্ছেন, এতে জনগণের কাছে ভুল মেসেজ যাচ্ছে। এবং তিনি তো বাংলাদেশের প্রাইম মিনিস্টার নন, সাবেক কোনো এমপিও নন, মিনিস্টারও নন,
একজন ব্যক্তিকে ঘিরে পুরো রাষ্ট্রযন্ত্র একমুখী হয়ে যাওয়াটা কিন্তু মানুষের মধ্যে একটা শঙ্কা তৈরি হচ্ছে এটা তো যে সরকার আদৌ- দিচ্ছে না। আদৌ তো আইন নির্বাচন শৃঙ্খলা বাহিনী দিচ্ছে না, সরকার দিচ্ছে তো। আমরা সরকারকে বলছি তাহলে সরকার তো দেবে। আসলে আপনাদেরই এটা- সরকার, এটা- মানে এটা- আপনারা দলগুলো মিলেই তো সরকারকে বসিয়েছেন। আমরা সেই জায়গায় বলছি আমাদের ইতিমধ্যে সরকার নিরপেক্ষতা হারিয়েছেন, এটা আমরা বলেছি। এবং একটা জায়গাতে এখন নির্বাচনের তফসিলকালীন সময়ে যদি একটা দলকে আপনি অগ্রাধিকার দেন, যদি সেখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা গিয়ে দেখা সাক্ষাৎ করেন, মানুষের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে না, সম্ভবত জনমতের যা জনগণ চাচ্ছে এবং বিভিন্ন জরিপে দেখুন যে মতামতগুলো আসছে, হয়তো জনগণ আশঙ্কা করে যে ইলেকশনটা আমাদের নানাভাবে হয়ে এই জনপদের প্রতিফলন সেখানে নাও করতে পারে। দেখুন বাংলাদেশে নানাজন তো আপনাদের সঙ্গে দেখা আমি করছে। বলছি। জাতিক ভাই যদি বলি যে ভারত থেকেও তো একজন উচ্চপদস্থ কর্মকর্তা আপনাদের আমিরের সঙ্গে দেখা দেখুন করেছেন সেটার প্রেক্ষাপট কিন্তু বলা হয়েছে গোপনে, সেটা না, গোপন ছিল। উনি অসুস্থ ছিলেন, ওনাকে দেখতে আসছেন, উনি বলে তো দিয়েছেন। বলেছেন যে ঠিক আছে। বৈঠকের কথা গোপন রাখার কথা বলা হয়েছিল। না, কিন্তু গোপনও রেখেছিলেন উনি তো আপনারা। গোপন রাখেনি, উনি বলে দিয়েছেন। যেহেতু একটা মানুষ বাসায় এসেছে যখন রয়টার্সে আসছে খবর। দেখা করার জন্য বলে দিয়েছেন। আমরা মনে করি কোনো গোপন বৈঠকের এটা আমরা না, বিশ্বাস কথাটা করি না। গোপন রাখার কথা বলা হয়েছে। কিন্তু গোপন বৈঠক না, আমি এটা বলিনি। আমরা তো গোপন রাখিনি, বলে দিয়েছি আমরা। এবং এই বলাটাই হলো আমার দেশপ্রেম, যে আমি যা হয়েছে রয়টার্স প্রচার বলে করার পরে দিয়েছি। জি আমরা বলছি কেন আমরা না বলে জানতে, দেখুন যদি বলি বাংলাদেশের এই যে সাম্প্রতিককালে নির্বাচন হলো 5টা বিশ্ববিদ্যালয়ে, জি জি অনেক তো জরিপ দেখলাম আমরা, গতকালকে একটা ফলাফল এসেছে। ভালো। এবং আমরা এটি মনে করি জনমতের প্রতিফলন। একটা দেশের ইতিহাসে প্রথমবারের মতো যে একটা সংসদ নির্বাচন হয়েছে এবং 5টি বিশ্ববিদ্যালয়ে কি বিপুল ভোটে সেখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে। নানা বিতর্ক তৈরি করা হয়েছে নির্বাচনের ভোট গণনার ক্ষেত্রে, মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 3-4 দিন সময় সেখানে নিয়েছেন, কিন্তু সবশেষে ছাত্ররা বিজয়ী হয়েছে এবং নির্বাচন সুষ্ঠু হয়ে একটা নতুন যে একটা বন্দোবস্তের দিকে, সেই দিকে দাবিত হয় নির্বাচনটা, এবং শিবির সেখানে সফল হয়েছে। আমরা আশা করি ইলেকশনটা সুষ্ঠু হয় যদি আইনশৃঙ্খলা বাহিনী কোনো দলের পক্ষে অবস্থান না করে, বাংলাদেশে জাতীয় নির্বাচনেও এই 5টি বিশ্ববিদ্যালয়ের ফলাফলের ধারাবাহিকতা সেখানে বজায় থাকবে। না, আতিক ভাই যদি বলি যে এই 5টা ছাত্র সংসদ নির্বাচনের কথা বলছেন, সেখানে তো আসলে যারা বসেছেন ভিসি যারা হয়েছেন তারা হয়তো রাজনৈতিক দলের পক্ষে অনেক সময় বলে যে অমুক দলের অমুক বসেছেন তমুক বসেছেন। আবার দেখা গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতিও বা সবকিছু মিলিয়ে সব মিলিয়ে তো সরকারেরই তো একটা সংশ্লিষ্টতা রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে। তাদের অধীনে ছাত্র সংসদ নির্বাচন বা তাদের এরকম একটা সাজানো মাঠে নির্বাচন যদি সুষ্ঠু হতে পারে, জাতীয় নির্বাচনে কেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন? দেখুন বিশ্ববিদ্যালয় তো আর ক্ষমতা পরিবর্তন হয়ে যায় না। বিশ্ববিদ্যালয় একটা হলো একটা রাজনৈতিক সংগঠনের প্রভাব প্রতিপত্তি সেখানে বিষয়। কিন্তু জাতীয় নির্বাচন তো ক্ষমতার ফলাবদল। বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন 1 বছরের জন্য হয়, যে কোনো ইলেকশনটা আবার সেখানে পরিবর্তন হয়ে যাবে। এটা ন্যাশনাল ইলেকশন তো হলো একটা দেশের ক্ষমতা নেওয়ার, দুইটাকে দুই জায়গায় ভিন্ন রকম চরিত্র সেখানে আছে। কারণ ক্ষমতার পালাবদল যেখানে হয় সেখানে সবার স্বার্থ থাকে। বিশেষ করে আমি বলবো যারা আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায় না, যারা আগামী দিনে আবার ফ্যাসিবাদের উত্থান হোক দেখতে চায়, যারা আগামী দিনে রাষ্ট্র সংস্কারকে মানতে পারছেন না, তারাই কিন্তু এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, সেটা সরকার হোক কিংবা সেটা প্রশাসন হোক, তারা সেই ভূমিকাটা পালন করার চেষ্টা করে যাচ্ছেন। আমরা দায়বদ্ধ। আমরা বলেছি যে আমরা যদি সুযোগ পাই দুর্নীতির মধ্যে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দেব। আমরা রাষ্ট্র সংস্কারের যে দিকগুলো সামনে এসেছে সেগুলো শতভাগ বাস্তবায়ন করব। এবং আমরা আইনের শাসন যেটাকে বলে, যে আইনের ক্ষেত্রে আমরা কোনো হস্তক্ষেপ সেখানে করব না। যারা এই দিকগুলোকে মানতে পারছেন না, তারা হয়তো কোনো দলীয় আনুগত্য করেন, তারাই মনে করেন যদি কোনোভাবেই এদেরকে ঠেকিয়ে দেওয়া যায়, দুর্নীতিও করা যাবে, সংস্কারও আমাদের অত সম্মতি হবে না, আমরা যা খুশি তাই করে আবার দেশকে পুরোনো জায়গায় নেওয়ার পরিবেশ সেখানে পেয়ে যাব, এতটুকু মনে করি আমরা। জি নাইরাপা, আপনি একটু বলেন যে বেশ কয়েকটা পয়েন্ট উনি কথা বলেছেন, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পরিবর্তন এবং আন্তরিকতার অভাব দেখছেন যে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে, মানে আইন শৃঙ্খলা আন্তরিকতার অভাব এবং সরকারের ব্যর্থতা এবং সরকারের নিরপেক্ষতা হারিয়েছে বলে আসলে এই ধরনের ঘটনাগুলি ঘটছে। নির্বাচনকে নিয়ে সামনে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা প্রশ্ন এসছে। আর ছাত্র সংসদের বিষয়টা আমরা পরে জিজ্ঞেস করবো, আমি আগে এটা উত্তর দেন। আচ্ছা, প্রথমেই বলি যে ভাই বলছেন আইন শৃঙ্খলার কথা, ঠিক আছে, আইন শৃঙ্খলার অবনতি কোনো সমস্যা নাই, সরকারের অবহেলা কোনো সমস্যা নাই, কিন্তু ভাই তো একটি রাজনৈতিক দলকে মেনটেন করেন। রাজনৈতিক দলের কি মানে তাদের কর্মীরা যদি কোনো কিছু করে তাহলে সেটা জবাবদিহিতা চাইতে হতে পারে না?
পারে তো। আমার ভাইয়ের দলের একজন ছাত্রনেতা, উনি যখন প্রথম আলো ভাঙা হলো তার আগে ঘোষণা দিয়ে আমার বিশ্ববিদ্যালয়ে বলেছে উদিচি গুড়িয়ে দিতে হবে, তাই না, প্রথম আলো ভাঙতে হবে, এরকম অনেক কিছু বলেছে, ওপেনলি বলেছে। তখন আমি প্রশ্ন করতে চাই আমার ভাইকে, আইন শৃঙ্খলা সরকার তো পরে ঘরের বাইরে, ঘরের ভিতরে তারা তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে। এবং এই কথাটাও আমি বলতে চাই যে ভাইদের দলে, মানে এই মুহূর্তে ভাই আমাকে কি বলবেন জানেন, আমি উত্তর দিয়ে দিই। উনি বলবেন যে এটি তার ব্যক্তিগত মতামত। জামাতে ইসলামীর সমস্যাটা হচ্ছে যে আপনি যখনই জামাতে ইসলামীকে কিছু বলবেন তখন তারা বলবেন যে ওটা ওনার ব্যক্তিগত মতামত। তবে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে একটি কথা বলতে চাই, জামাতে ইসলামী যে কথাটি টেলিভিশনে এসে বলে, একজন ব্যক্তি জামাতে ইসলামী যিনি করেন তিনি যে কথাটি বলেন, ছাত্র শিবিরের যে ছেলেটি যে কথাটি বলে, এটি তাদের দলীয় সিদ্ধান্ত। কারণ তাদের মানে কমান্ড এত স্ট্রং, তারা কিন্তু খুবই সংগঠিত। তারা কিন্তু ইচ্ছা হলো বিএনপি বা আওয়ামী লীগের মতো একটা কথা বলে দিতে পারে না, তাদের হাই কমান্ডের পারমিশন লাগে। তাহলে এই প্রশ্ন আমি ভাইকে করে গেলাম যে তাদের দলের যারা মবকে উস্কে দিচ্ছে, বা আপনি দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নেতা শিক্ষকের চাকরি এখন বলবেন যে আওয়ামী লীগ করতো বা কিছু, কিন্তু সব কিছুর তো ধরেন আইন শৃঙ্খলা কথা যখন বলবো, আইনকে তো আমাকে মানতে হবে, তাই না। ভাই একটি কথা বলেছেন যে তারেক রহমানকে এত সিকিউরিটি কেন দেওয়া হয়েছে। দেখেন, আগে টকশোতে এসে খালি প্রথম কথাই ছিল তারেক রহমান কবে দেশে আসবে, তাই না। এখন দেশে আসার পরে আবার কথা হচ্ছে যে ওনাকে কেন এত সিকিউরিটি দেওয়া হয়। এখন আপনি যদি তারেক রহমানকে আর অন্য কাউকে এই মুহূর্তে বাংলাদেশে যে পলিটিক্যাল সিচুয়েশন ছিল, উনি আসতে পারেননি বা যা কিছু, সিকিউরিটির বেলায় যখন কথা হবে তখন তো এটাই হবে। ভাই বলেছেন দেশি থ্রেট ছিল, এই ধরনের দাবি করা হয়েছিল। এখন এটা তো একটা বলেছিলেন এটা তো সরকারের একটা দায়িত্ব না। ধরেন আপনি যদি ভাবেন এই মুহূর্তে আমি যদি মনে করি যে এই টক শো থেকে বের হলে আমার জীবন হুমকির মুখে আছে, তাহলে এটা কি এই দেশের সরকারের দায়িত্ব না আমাকে সে সিকিউরিটি দেওয়া? সেটা আমি নাহরিনই হোক, সেটা তারেক রহমানই হোক, কোনো বড় কিছু না। ভাই কিন্তু আরেকটা কথা বললেন যে তারেক রহমানের সাথে সবাই যে দেখা করছে, ভাই মনে হয় ভুলে গেছেন উনাদের আমির যে দেখা করেছেন, এবং দেখা করেছেন এমন একটি সময় দেখা করেছেন যখন তার মা মারা গেছেন, এবং মানে মা এবং পুত্র, তাই না। আপনি তারেক রহমানের বক্তব্যটা দেখেছেন, উনি যে বক্তব্যটা জানাজার সময় দিয়েছে, ওটা কিন্তু উনি কিন্তু কোনো পলিটিক্যাল কিছু ব্যবহার করেনি, ওটি কিন্তু উনি ভোট চাওয়ার একটা জায়গা হিসেবে ব্যবহার করতে পারতো। কিন্তু একজন সন্তানের তার মার মৃত্যুতে যা বলার দরকার উনি তাই বলেছেন। আমার ভাইয়ের দলের আমির যিনি যে দেখা করেছেন একটা মানে মাতৃ শোকে কাতর একজনকে, তাকে একটা সাধারণ মানুষ হিসেবে দেখা উচিত ছিল। বের হয়ে যে জামাতের আমিরের বক্তব্যটি আপনি শুনেছেন, উনি কমপ্লিটলি ইলেকশন নিয়ে কথা বলেছেন, এবং এক ধরনের ফিশি, যেটাতে কিন্তু পরবর্তীতে খুব আলোচনা হচ্ছে কি জাতীয় সরকারের কথা বলে আসলো। তাহলে আমার ভাই এটি বলছেন যে উনাকে এত প্রায়োরিটি দেওয়া হচ্ছে, সবাই দেখা করছে, তাহলে উনার আমির কেন দেখা করতে গেছেন? এই প্রশ্নটা আমার কাছে। এটাও আমার ভাই কি বলবে জানেন, বলবেন যে আমরা জামাত অত্যন্ত সংবেদনশীল দল, মানুষের বিপদে যে পাশে দাঁড়ায়। আর মানে স্টুডেন্ট রাজনীতির কথা আপনি যেটা বলেছেন, এটা আপনি আমাকে বলেছেন পরে প্রশ্ন করবেন। বলছিলেন তখন এইমাত্র আমাদের একটি ব্রেকিং নিউজ দেখছি আমরা, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে। সেই বৈঠক থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি তারেক রহমান, তিনি দায়িত্ব পালন করবেন আজ থেকে, বা সেই পদে তাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। নতুন এটা আসলে আমাদের মাত্র ব্রেকিং নিউজ। বৈঠক শেষে তারা ব্রিফিং করবেন, ডিটেইলসটা আমরা আরো জানতে পারবো। আপনি যেটা বলছিলেন, যেটা আমার প্রশ্ন ছিল, ছাত্র সংসদের নির্বাচনে যে ফলাফল, সেই ফলাফল ভাই বলছিলেন, আতিক ভাই, যে জাতীয় নির্বাচনে সেটার প্রভাব ফেলবে, এবং যদি আইন শৃঙ্খলা বাহিনী, সরকার সবাই যদি নিরপেক্ষ থাকে তাহলে ভোট তাদের পক্ষেই যাবে, তারা হয়তো ক্ষমতায় আসার কথা ভাবছেন। আপনি কি মনে করেন ছাত্র সংসদ নির্বাচন আসলে প্রভাব ফেলবে জাতীয় নির্বাচনে? এই উত্তরটা আমার ভাই দিয়ে দিয়েছেন। ভাই একটা কথাই বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং ছাত্র নির্বাচন আলাদা জিনিস, এটার ক্ষমতার রদবদলের কিছু না। আমিও এটা বিশ্বাস করি, জাতীয় মানে সংসদ নির্বাচনের যে ফলাফল হবে সেটাকে আপনি ছাত্র সংসদের নির্বাচন দিয়ে যাচাই বাছাই করতে পারবেন না। তার সাথে সাথে আরেকটি কথা বলি, যেটার ফলে আমি আমার ভাইদের দলের একটু রোশানলে পড়ে গিয়েছিলাম। আমি কিন্তু এই একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল আমার জাকসু নির্বাচনে। হ্যাঁ, আমি নিজে দেখেছি কি ধরনের মানে এটাকে কি বলবো, খুব স্পেশালাইজড ওয়েতে কারচুপি করা হয়েছে, যেটি সাধারণ চোখে কারচুপি আপনার মনে নাই হতে পারে, কিন্তু হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই এটি হয়েছে। এখন ওই ছাত্র সংসদে কেন জিতেছে, ধরেন আমি যদি এটাও ধরে নিই এই মুহূর্তে, যে
ঠিক আছে জিতেছে এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আপনি কি জানেন জামাতে ইসলামী বা ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ে ওয়েলফেয়ার রাজনীতি করেছে, যেটা বিজেপি করে, তাই না? ধরেন আপনার বাসায় আপনার মা অসুস্থ, তাকে ইবনে সিনা নিয়ে ভর্তি করে দিবে। আপনার ভাইয়ের চাকরি নাই, তাকে ইসলামী ব্যাংকে চাকরি দিয়ে দিবে। অথবা আপনি হলে ঠান্ডা পানি বা গরম পানির ঝামেলার মধ্যে আছেন, সেই ব্যবস্থা করে দিবে। আপনি আমাকে একটি কথা বলেন, একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক দল হলের ভেতরে তাদের রাজনৈতিক ব্যানার ব্যবহার করে ঠান্ডা পানি গরম পানির ফ্যাসিলিটি দিতে পারে? আপনাকে খাটের ব্যবস্থা করে দিতে পারে? পারে না। আমাদের সেই জায়গাটা নাই যে আমরা ওই প্রশ্নটুকু করতে পারি ছাত্র না। সংগঠন থেকে তো করতেই পারে, তাই না? না, ছাত্র সংগঠন যদি বিশ্ববিদ্যালয় এখানে কেন্দ্রিক একটু- হয় আপা, এখানে একটু বোঝার ভুল আছে। ছাত্রদল তো করে, বা না, আমি আপনাকে এখানে ছাত্রলীগকেও বলি। দেখেছি, আবার মারও দিয়েছে তারা, না, সেটাও কিন্তু দেখেছি। এখানে আমি একটু বোঝানোর বিষয়টা আপনাকে জি। বলি। যখন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিকভাবে আপনি ধরেন আমার ক্লাসরুমে আপনি একটা চেয়ার টেবিল দিবেন আমাকে, হ্যাঁ, এটা দিতে গেলে আপনাকে পারমিশন নিতে হবে। এটা দিতে গেলে এগুলো অনেক কিছু হয়। যেমন জাহাঙ্গীরনগর জি, বিশ্ববিদ্যালয়ে আপা, আমার সময় মানে এই কম। একটা লাইন বলি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সময় আওয়ামী লীগ সরকারের সময় কাদের মোল্লা টাকা দিতে চেয়েছিলেন। সেই টাকাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু আন্দোলন করে নেয়নি যে না, কন্ট্রোভার্সিয়াল টাকা আমরা নিব না। তার মানে হচ্ছে কি, ডোনেট করলেই হবে না, আপনি ডোনেশনটা কোথায় থেকে আসছে সেটা জাস্টিফিকেশন থাকতে হবে। হ্যাঁ, এবং বিশ্ববিদ্যালয় হলে যেটা সরকারের দেওয়ার কথা অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়ার কথা, এটা কোনো রাজনৈতিক দল দিতে জি পারে আপা, না। আতিক ভাই একটু আমাকে একটু বলেন যে আপাতত বেশ কিছু কথা বলেছে, আপনাদের দল নিয়ে বেশি বলেছে। এছাড়া আসলে আপনাদের এখন নির্বাচনের আপনার দলের কথা জিজ্ঞেস করতে যাবো। আপনারা তো 11টি দলের সঙ্গে সমঝোতা করেছেন, তাদের সঙ্গে সমঝোতা বা আসন সমঝোতা কত দূর আছে, এই প্রশ্নের সংক্ষেপে উত্তর দেবেন। আমি একটা প্রশ্ন করতে চাই। আমি এটা আসতে দেখুন, ছাত্র রাজনীতি তো হওয়া উচিত ওয়েলফেয়ারের জন্যই। আমরা কোথাও গণরুম করেছি যে এতগুলো আমরা নির্বাচিত হলাম? বলুন তো, এখন যে পরিবেশটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছে, আদৌ কখনো এই পরিবেশটা ছিল? যদি আজকে এই জায়গায় একটু বলবো অন্যরা এখানে? ইলেক্টেড হতেন, তাহলে আজকে পরিবেশটা ভিন্ন ছিল। এখানে সেখানে মনে গণরুম হয় হতো, গেস্ট রুম হতো, একটা সেখানে কথা হামলার একটু ঘটনা বলি। ঘটতো। আমরা কোথাও হামলা কিন্তু করি না আমরা। এবং ভাই, ইউনিভার্সিটি, প্রত্যেক স্টুডেন্ট ইউনিভার্সিটি, প্রত্যেক ধরেন- সংগঠন সেখানে সুবিধা ভোগ করতেছে। আমরা আলাদা করে সুবিধা ভোগ করছি না। শুধু আমরা মনে করি যেটাকে ভালোটাকে ভালো বলার অবশ্যই। মধ্যে আপা মনে একটু বলতে হ্যাঁ, চাচ্ছে এটাতে ভালোকে- আপনারা আমি একটু শেষ করি। আর যখন ছাত্র সংসদ নির্বাচন যেটি বলেছেন, এখানে কারা ভোট দিয়েছে বলুন তো? দেশের একদম যারা মেধাবী স্টুডেন্টরা। তো যেই দেশে মেধাবী স্টুডেন্টরা তাদের ইউনিভার্সিটির নির্বাচনের ক্ষেত্রে তারা একটা সংগঠনকে বাছাই, বোঝা যাচ্ছে এদেশের বৃহৎ যারা যুব সমাজ, ছাত্র সমাজ, তারা জাতীয় নির্বাচনও তারা সেই ভাই, একটু শক্তির বলি পক্ষে এখানে। অবস্থান আপা, করবে। ছোট করে তাহলে হ্যাঁ, বলেন। এটা মানে বোঝা যায় স্বাভাবিক। দুইটা কথা বলি, আমরা একটু- দুইটা কথা বলি। ভাই বললেন যে এত সুন্দর সময় বিশ্ববিদ্যালয় আমরা দেখি নাই। এই সময় আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের মানে ছাত্র রাজনীতি যারা করেন একটি বিশেষ দলের শিক্ষকদেরকে দাড়ি টেনে মাটিতে ফেলে দিয়েছে, তাই না? তারপরে দেখেছি শিক্ষকদের চাকরিচ্যুত হতেই পারে, সেই শিক্ষক অন্য দল করেছেন, কিন্তু প্রতিটি দেশে একটি আইন আছে, সেটা অনুযায়ী যেতে হবে। আপনি বলে দিতে পারেন, একটা ছাত্র বলে দিতে পারে না যে আপনাকে চাকরি থেকে বিচ্যুত করা হবে। আর ভাই যে বললেন মেধাবীরা ভোট দিয়েছে, আমার ভাইকে এটা জানেন, বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হবে, বাংলাদেশের কৃষক ভোট দেবে না, বাংলাদেশের জি, আমাদের তো রিকশাওয়ালা সময় ভোট একেবারে দিবে না। কম, তো ভাইয়া, ভাইয়ের কাছে যাবো একটা প্রশ্ন তাহলে নিয়ে, তার আরো ভোট কি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আমি একটু- তার ভোট কি মেধাবী ভোট নয়? সো এরকম ক্লাসিফাইড করা ঠিক জি, না। দেখুন, ভাই, এখানে আতিক এখানে ভাই, ওই আমি একটা সমস্ত গুরুত্বপূর্ণ একটা সমস্ত প্রশ্ন- শিক্ষকরাই বাদ গেছেন যারা সরাসরি মাঠে ছিলেন, এবং যারা ফেসিবাদের সময় আপনি কি তাহলে শিক্ষককে মারাকে ভাই না, এটাকে না, সমর্থন আমরা করছেন? সব শিক্ষকের বিরুদ্ধে নই। যে সমস্ত শিক্ষকরা আপনি ফেসিবাদের এটা পক্ষে হয়ে শিক্ষকের- আতিক ভাই একটা হ্যাঁ, প্রশ্ন করতে চাই, শিক্ষকের- নাহিদ আপা, আমি আমাকে সুযোগ দিবেন। সেটা তাদেরকে হচ্ছে- আমরা করেছি এখানে, আতিক ভাই, যারা সুযোগ যারা দিবেন। দলবাদ ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জি, করা। তার আমি মানে আমি গায়ে আপনার হাত তোলা বক্তব্য না? বুঝতে পেরেছি। আপনি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা গতকালকে আমরা দেখেছি রাতের বেলা ঝালকাঠি এক আসনে আপনার জামাতে ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হক, তিনি বলেছেন যে দাড়িপাল্লায় দাওয়াত দিলে, অর্থাৎ বিড়িতে সুখ টান দিয়ে দাড়িপাল্লায় দাওয়াত দিলে পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, তিনি যদি ইবাদত করে নাও থাকেন। এটাকে আসলে আপনি কিভাবে বলবেন? জামাতের এটি কি এমন কোনো আমি বলি, নির্ধারণী দেখুন, আছে? এটি ব্যক্তিগত একটা মতামত লোকালয়ের বলবেন? বক্তব্য, এই যে, এবং তিনি যা ব্যাখ্যা দিয়েছেন, আমার সুবিধা কি আমার সমালোচক আমার নিজের অ্যান্সার সব দিয়ে দিচ্ছেন, আমি না আসলেও কিন্তু না, না ভাই, আপনি ওনার বলেন। অ্যান্সার দিয়ে আমার কিন্তু মোটামুটি হয়ে সময় যেত। প্রায় ভালো উনি তো, ব্যাখ্যা আমরা দিয়েছেন। একই পথে উনি আছি একটা তাহলে। লোকালয়ে বক্তব্য দিয়েছেন, এবং এটা দেখুন, আমি দেখলাম গতকালকে আমাদের শেরপুরে এক আসনে ওখানে বিএনপির প্রার্থী বলেছেন যে আপনারা যারা সন্ত্রাসী আছেন, চোর আছেন, সব আমরা চলে আসেন আমার পক্ষে। নির্বাচনের মাঠে লোকালয়ে বহু মানুষ বহু কথাগুলো বলেন, এগুলোকে আমরা এই জায়গায় এনে সময়টা নষ্ট করার মধ্যে আমাদের এখানে খুব আমি বেশি একটু বলি। ইফেক্টিভ সেখানে মনে হচ্ছে না। যেটা আপনি বলেছেন আমাদের আপাকে 30 সেকেন্ড দিয়ে হ্যাঁ, আমার হ্যাঁ। একদম সময় Just, শেষ একদম। আহ, আপনি এই- বলেন, আপনি বলেন ভাই, আপনি শেষ করে নেন।
আমরা যেটা বলি, আমাদের যে 11 দলীয় আমরা একমত হয়েছি, সমঝোতা ভিত্তিতে আমাদের নির্বাচনটা হবে। আশা করি আমরা এখনো সময়ের জি ভিতরে আমরাও আশা করছি আমাদের আমরা মধ্যে আবার বসে একটা আমরা আমি অবশ্যই, আসলে অবশ্যই। 20 আজকে সেকেন্ড আছে। নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি, কারণ যারা জান্নাতের টিকিট বিক্রি করে, যাদেরকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, বা আপনি যেটা বললেন সুলতানের এই মতো, বক্তব্য ভাই অসত্য একটু শেষ বক্তব্য। করি না, না, এই- আপনি এই বলে সমস্ত অসত্য ভাই আমাকে বক্তব্য কথা বলতে মিডিয়া দিতে হবে, বলা যাবে না। আপনি আমি বলে শেষ করে দেবেন না তো? আপনি এটা আমাদের কোনো শেষ। কথা না, 10 সেকেন্ড কিন্তু আছে। আমার কথা সমস্ত হচ্ছে বক্তব্য ওনাকে মিডিয়া তাহলে বলা থামাতে যাবে না। বলেন। এগুলো আমরা কথা বলি আমার নাই। কথাটা হচ্ছে এটা যে অফিসের স্ট্যান্ডে আমি দিয়েছি মনে আমরা। করি যে এটা আজকে যে narrative ওনার সাথে আমাদের আমি বিরুদ্ধে। টক শোতে বসেছি, তাহলে আমারও মনে হয় জান্নাতে যাওয়াটা একটু মানে কিছু না কিছু তো হবে। উনাদের কথা বললে আমাদের ওনারা বিরুদ্ধে অভিযোগটা উনাদের কি? আমরা সাদাবাজি করি না, ভাই দখলবাজিও একটু করি না, টেন্ডারবাজিও করি না। আপনারা যেটা এটাই তো করেন বলবেন আপনারা এখন। হাদিয়া নেন, ঠিক আপনারা আছে। যেটা করেন সেটা হাদিয়া হাদিয়া তো নেন। জায়েজ আছে, অসুবিধা আপনারা কি? যেটা হাদিয়া বলেন জায়েজ। আসলে সেটা আমাদের হচ্ছে সময় একেবারে শেষ। গোল না, জায়েজ না, আমাদের সাদাবাজি এখন জায়েজ সময় না। একেবারে শেষ। দখলবাজি ভাই জায়েজ না। আপনি আপনারা আমার সবাই কথা বলার সময় হাদিয়া এমন হাদিয়া কথা সবাই বললেন, জান্নাতে যান, সেই হ্যাঁ, দোয়া কামনা করি। ইনশাআল্লাহ আপনিও সেই যেতে পারবেন আনুমানিক সেই জান্নাতে, দর্শক শেষ আপনিও করে আজকে জান্নাতে শেষ যেতে করছি। পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।